ইউক্রেনের জন্য যুদ্ধ পরবর্তী নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরিকল্পনাকারীরা। তবে সরাসরি সেনা পাঠাবে না ওয়াশিংটন। এদিকে পুতিন জেলেনস্কি বৈঠক নিয়ে কাজ চলছে। আয়োজনের প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। গাজায় হামলা চালিয়ে এখন পর্যন্ত 19,000 শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এদিকে ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে 17 শিশু সহ নিহত 71 জন। ভারতের রাজধানী দিল্লির বাসভবনে ঢুকে মুখ্যমন্ত্রীর ওপর হামলা, এক যুবক আটক। ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছে 6 জন। মুম্বাই ফ্লাইট বিপর্যয়, জানাবো সেই খবরও। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও অন্তত 60 জন। এদের মধ্যে 31 জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এ নিয়ে মে মাস থেকে ত্রাণ নিতে গিয়ে অন্তত 2000 ফিলিস্তিনি নিহত হলেন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও 3 জনের। উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বর হামলায় এরই মধ্যে নিহতের সংখ্যা 62,100 ছাড়িয়ে গেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত 18,885 জনই শিশু। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর হতে চলেছে, এখনও নির্বিচার হামলা চলছে। ইসরায়েলি হামলা থেকে বাদ যায়নি গাজার বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয় শিবির, ত্রাণ কেন্দ্র, এমনকি উপাসনালয়ও। এরই মধ্যে গত 2 মার্চ গাজায় নতুন করে অবরোধ শুরু করেছে ইসরায়েল। টানা 11 সপ্তাহ অবরোধের পর মে মাসের শেষের দিক থেকে উপত্যকাটিতে খুবই সীমিত পরিসরে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে দেশটি। কিন্তু এসব ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এর ফলে তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজাবাসী। লাগাতার 3 দিনের ধর্মঘট শেষে আবারও ফ্লাইট চালু করল এয়ার কানাডা। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ও ক্রুদের মধ্যে চলা বিরোধের অবসান ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার থেকে স্বল্প পরিসরে ফ্লাইট শুরু করে এয়ারলাইন্সটি। পুরোদস্তুর কার্যক্রম শুরু করতে আরও সপ্তাহখানেক লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বেতন বৃদ্ধির দাবিতে শনিবার থেকে 72 ঘন্টা কর্মবিরতির ডাক দেন এয়ার কানাডার 10,000-এর বেশি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, যার জেরে কার্যক্রম স্থগিত করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাতিল করা হয় 600-র বেশি ফ্লাইট। প্রতিদিন ভোগান্তিতে পড়েন গড়ে 1,30,000 যাত্রী। সোমবার সরকার অনুমোদিত মধ্যস্থতাকারীর সহায়তায় দুপক্ষের আলোচনা শুরু হয়। আলোচনা শুরুর 9 ঘন্টা পর সমঝোতা চুক্তি হয়েছে। এ বিষয়ে জানা গেল, কেবিন ক্রুর প্রতিনিধিত্বকারী সংগঠন ও এয়ার কানাডা কর্তৃপক্ষ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনের জন্য যুদ্ধ পরবর্তী নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরিকল্পনাকারীরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হবে না। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলকে ইউরোপের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের জন্য নিরাপত্তার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর সবার নজর এখন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সেনা পাঠাতে আগ্রহী হতে পারে, তবে যুক্তরাষ্ট্র এই পথে হাঁটবে না। তিনি আরও বলেন, তার মূল লক্ষ্য হচ্ছে হত্যাকাণ্ড বন্ধ করা। President Zelensky and all of the discussions that we've had. হোয়াইট হাউসও সরাসরি সেনা মোতায়েন না করার ইঙ্গিত দিয়েছেন। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। আর এরই অংশ হিসেবে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলকে ইউরোপের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছেন যে মার্কিন সেনারা ইউক্রেনে স্থলভাগে থাকবে না, তবে আমরা অবশ্যই নিরাপত্তা বিষয়ে সমন্বয়ে সহায়তা করতে পারি। এদিকে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আমাদের অংশীদাররা সম্ভবত নিরাপত্তা নিশ্চয়তার পরিকল্পনা প্রকাশ করবেন এবং এ বিষয়ে বিস্তারিতভাবে আরও অনেক কিছু সামনে আসবে। আগামী সপ্তাহ বা 10 দিনের মধ্যে এই বিষয়ে জানা যাবে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের টেকসই শান্তি চুক্তি চায় মস্কো, তবে এটি সমঝোতার ভিত্তিতে হতে হবে।
пытаясь сорвать такую, знаете, пропагандистскую петлю. বিশেষজ্ঞ পর্যায়ে শান্তি আলোচনা শুরু হওয়া উচিত, ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত। রাশিয়া ইউক্রেনের সাথে দ্বিপাক্ষিক বা ত্রিপক্ষীয় শান্তি আলোচনার আয়োজনে কোনো ধরনের আপত্তি নাই, তবে সেটি অবশ্যই টেকসই ও সমাধানের ভিত্তিতে হতে হবে। Для того, чтобы готовить саммиты, যুদ্ধবন্ধে কূটনৈতিক উদ্যোগের মধ্যেই রাশিয়া ইউক্রেনের উপর 270টি ড্রোন ও 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। এটি চলতি মাসের সবচেয়ে বড় হামলা। অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে হোয়াইট হাউস। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের 15 কোটির বেশি ব্যবহারকারীর কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তা পৌঁছে দেয়া যাবে বলে মনে করে হোয়াইট হাউস। জনপ্রিয় অ্যাপটির প্রতি নমনীয় মনোভাব আছে ট্রাম্পের। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট কামলা হ্যারিসকে পরাজিত করার ক্ষেত্রে তরুণ ভোটারদের সমর্থন তাকে সাহায্য করেছে বলে মনে করেন তিনি। গোয়েন্দা তথ্য বলছে ভিডিও অ্যাপটি চীনা মালিকানাধীন। এটি আমেরিকানদের প্রভাবিত করার জন্য ব্যবহার করা হতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাইটটি লাইভ হওয়ার পর বলেন, ট্রাম্প প্রশাসন যতটা সম্ভব বেশি সংখ্যক দর্শক এবং প্ল্যাটফর্মের মাধ্যমে মার্কিন জনগণের কাছে সরকারের সাফল্য তুলে ধরতে চায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। দেশটির কর্মকর্তারা বলেছেন তারা পুতিন জেলেনস্কি বৈঠক আয়োজন করতে প্রস্তুত। ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি বলেন তিনি জেলেনস্কি ও পুতিনের মধ্যে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছেন। সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকের পর তিনি প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি ও পুতিনের বৈঠক একটি নিরপেক্ষ দেশে হওয়া উচিত। এক্ষেত্রে সুইজারল্যান্ডের জেনেভা সবচেয়ে উপযুক্ত স্থান হতে পারে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বৈঠক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এমন কথার প্রেক্ষিতে সুইজারল্যান্ড পুতিন ও জেলেনস্কির বৈঠকের প্রস্তাব দিয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল এতি বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হতে ইসরায়েলকে অবশ্যই চাপ দিতে হবে, যার মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় কমানো সম্ভব হবে। এরই মধ্যে মধ্যস্থতাকারী দেশগুলো হামাস ইসরায়েলের জন্য নতুন আরেকটি যুদ্ধবিরতির প্রস্তাব সামনে এনেছে। প্রস্তাবে বলা হয়েছে 2 পক্ষের মধ্যে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি হবে। এ সময়ে 10 জীবিত জিম্মি মুক্তি পাবে। হামাস এই প্রস্তাবে রাজি হয়েছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারীরা। ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সাথে দিনভর কয়েক দফায় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্পের কাছ থেকে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা। এতে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন ইউক্রেনের সাধারণ মানুষ। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভলোদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের আলোচনার পর ইউক্রেনীয়দের মনে নতুন করে আশা জেগেছে, কারণ আলোচনায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বৈঠকটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আমরা বিশ্বাস করি এই আলোচনার মধ্যে দিয়ে সব সংকট কেটে যাবে। এর মধ্যে প্রথম ধাপ শেষ হয়েছে। এখন প্রতীক্ষায় আছি সামনের দিনগুলোতে আলোচনায় কি ফল আসে। এদিকে সোমবারের আলোচনায় ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও উঠে আসে। তবে কিয়েভে অনেকেই এই বৈঠক ঘিরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এখনো আমরা শান্তির কোনো গন্ধ পাচ্ছি না। কথার চেয়ে কাজই বড় প্রমাণ। আমি চাই পরিস্থিতি ভালো হোক, তবে পুতিনকে বিশ্বাস করা যায় না। আমি আশা করি পুতিন শান্তি চুক্তি করবে এবং এটা করতে তিনি বাধ্য হবেন। এর জন্য যুক্তরাষ্ট্রকে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে হবে। তাদের হাতে যথেষ্ট ক্ষমতা আছে। বিশ্লেষকরা বলছেন, আলাস্কায় হওয়া বৈঠকের তুলনায় এবারের আলোচনার ফলাফল ছিল পরিস্থিতি বদলে দেওয়ার মতো। কারণ এই বৈঠকের মধ্যে দিয়ে ইউক্রেন ইউরোপের বড় সমর্থন পেয়েছে। এটা প্রমাণ করে ইউক্রেন একা নয়। তারা আরও বলেন, পুতিন ভেবেছিল যে আলাস্কায় জয়ী হয়েছে, কিন্তু সোমবারের বৈঠকের মধ্যে দিয়ে সেটা ভুল প্রমাণিত হয়েছে।